আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অথবা এই দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনার অথবা আপনার দলের অবস্থানটি কি? একটা কেয়ারটেকার সরকার, পোল টাইম সরকার হিসেবে, নিউট্রাল নন পার্টিসান গভর্নমেন্ট হিসেবে তারা ইলেকশন কন্ডাক্ট করবে। কিন্তু আওয়ামী লীগ এসে কৌশলে আদালতকে ব্যবহার করে সেই কেয়ারটেকার সিস্টেমটা তুলে দিল। যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার উপরে নিজেদের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই, আপনি আমি কি চাইবো জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দিই যে তারা নির্বাচনে আসুক? এটা কি ইনসাফ হবে? আওয়ামী লীগের রাজনীতিতে আমরা ছাত্রলীগকে যেরকম উশৃঙ্খল হতে দেখেছি, জামায়াত ইসলামের সময় শিবিরের এরকম উশৃঙ্খল হবে না, এইরকম কোনো গ্যারান্টি আপনি দিবেন কিনা, কিংবা সেটি নিয়ন্ত্রণে আপনার কি পদক্ষেপ থাকবে? রাজনীতি তো কৌশলের খেলা। সেখানে যার যার নীতি, আদর্শ, কৌশল, কর্মসূচি নিয়ে জনগণের কাছে আসবে। জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে তারা অভিনন্দিত হবে, যাদেরকে অ্যাকসেপ্ট করবে না তাদেরকে তাদের অব্যাহত চেষ্টা চালাতে হবে, ভুল থাকলে সংশোধন করে সামনে এগোতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অথবা এই দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনার অথবা আপনার দলের অবস্থানটি কি? চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ কারা করবে? যাদের নির্বাচনী ব্যবস্থার উপরে শ্রদ্ধা আছে, আস্থা আছে, যারা মনে করে যে জনগণের পপুলার ভোটে তাদেরকে নির্বাচিত হতে হবে, যারা মনে করে যে জনগণের আমানত হিসেবে জনগণ তার ভোটের যে রায় দিবে সেটার আমানত তাকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের আমি আগের আমল সমূহ বাদ দিলাম, এত টানলে তো আজকের পুরা সময় চলে যাবে এক প্রশ্নের উত্তর দিতে। এই যে 15.5 বছর তারা দেশ শাসন করলো, এই দেশ শাসনের সময়কালে আমি 8 সালও বাদ দিয়ে দিলাম, 14, 18, 24 তারা 3টা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার বিরল সুযোগ পেয়েছিলেন। এর আগে সংবিধানে ছিল যে একটা কেয়ারটেকার সরকার, পোল টাইম সরকার হিসেবে, নিউট্রাল নন পার্টিসান গভর্নমেন্ট হিসেবে তারা ইলেকশন কন্ডাক্ট করবে। কিন্তু আওয়ামী লীগ এসে কৌশলে আদালতকে ব্যবহার করে সেই কেয়ারটেকার সিস্টেমটা তুলে দিল। কেন তুলে দিল? তারা জানতো যে তারা ক্ষমতায় এসে তাদের লোভ এবং তাদের অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা মানুষের উপর জুলুম অত্যাচার করবে। অতএব যখন তারা এই উপকর্মগুলা করবে তখন তারা বারবার যেভাবে অতীতে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে আগামীতেও হতে বাধ্য। এই জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জনগণের এই সুষ্ঠু নির্বাচনের পথটাকেই তারা বন্ধ করে দিলেন। 14 সালের নির্বাচনটা দেখেন, সেখানে 300 আসনের মধ্যে 154 আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াই তারা আগেই নির্বাচনের দিনের আগেই তারা নির্বাচিত ঘোষিত হয়ে গেলেন। বাংলাদেশে কি প্রার্থীর খরা দেখা দিয়েছে নাকি দলের অভাব আছে? এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে তারা কোথায় নিয়ে গিয়েছিলেন স্পষ্টভাবে সেটা উঠে আসে। এরপরের ইলেকশনে কি হলো? শেখ হাসিনা বললেন, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি কথা দিয়ে কথা রাখি, আমি সুষ্ঠু নির্বাচন উপহার দেব, আমার উপরে আস্থা রাখো। তার উপরে আস্থা রেখে সরল বিশ্বাসে রাজনৈতিক দলগুলা গেল। শুধু সরল বিশ্বাসে না, 14তে নির্বাচনে না যাওয়ার কারণে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, এই বিশ্বসভার অনেক সম্মানিত সদস্য বলছিলেন যে আপনারা নির্বাচনে না গিয়েই বললেন যে তারা কারচুপি করবে, তো সেটা তো প্রমাণ করার সুযোগ দিলেন না। আপনারা গেলেই দেখতেন তারা কারচুপি করে কিনা। গেলাম তো আমরা 18 সালে। তারপরে কি হলো? আওয়ামী লীগ নিজেদের উপর আস্থা হারিয়ে নির্বাচনের দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলো না। তারা 29 ডিসেম্বর দিবাগত রাত্রেই নির্বাচনের কাজ শেষ করে ফেললো, 30 তারিখের অপেক্ষা করলো না। তো প্রথম নির্বাচনটা ছিল মানে কি বলবো প্রত্যাখ্যাত, দ্বিতীয়টাকে বলা হলো মিডনাইট ইলেকশন। তারা তো ইলেকশনের দিন পর্যন্ত ধৈর্যই ধরতে পারে নাই। আমি একজন নমিনি ছিলাম বা ক্যান্ডিডেট ছিলাম, আমার আসন ছিল ঢাকা 15 মিরপুর কাফরুল নিয়ে। সেখানে আমি দেখলাম যে আগের রাতে অনেক কিছু শেষ হয়ে গেছে। বিবিসির সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন যে আজকে রাত্রে কোনো ঝুঁকি আপনি বুঝতে পারছেন কিনা। আমি হাসলাম, হাইসা বললাম, আপনি একজন বিবেকী সাংবাদিক, আমি না আপনার কাছ থেকে জানবো যে আপনি কি কি ঝুঁকি দেখেছেন। তো আমি কি আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আমার নির্বাচনী এলাকায় আজকের রাতটা এখন গিয়ে একটু ঘুরে আসবেন। তিনি 1 ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে বললেন যে নির্বাচন তো শেষ। আমি বললাম কিভাবে শেষ? বললেন না, নির্বাচন জবাই হয়ে গেছে। বললাম কিরকম কুরবানি হলো? বলেছে নির্বাচন তো চলছে রাত্রে, কালকের দিনের তো প্রয়োজন হবে বলে মনে হয় না। তো দ্যাট ওয়াজ দি সিনারিও। আর 24-এ যাতে কেউই নির্বাচনের দিকে না যেতে পারে সেই ব্যবস্থাই তারা চরমভাবে করেছিলেন। তো যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার উপরে নিজেদের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই, আপনি আমি কি চাইবো জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দিই যে তারা নির্বাচনে আসুক? এটা কি ইনসাফ হবে?
এটা জুলুম হবে না ভাই? তারাই তো চায় না নির্বাচন। না, 2 নম্বর কথা হচ্ছে যে তারা যদি নির্বাচনই চাইবে, তাহলে জনগণের দাবিকে অস্ত্র আর গুলি দিয়ে নিয়ন্ত্রণ করতে গেলেন কেন তারা? এই 2000 মানুষের কম বেশি জীবন কেন তারা শেষ করে দিলেন? তারা কেন হাজার হাজার আমাদের যুবকদেরকে যুবতীদেরকে পঙ্গ করলেন? কেন অন্ধ বানালেন? কেন জাতির বিরুদ্ধে তারা এই অবস্থান নিলেন? তারা এখন ভোট চাইবেন কার কাছে? সেই জাতির ক্ষতিগ্রস্ত লোকেরা, শহীদ পরিবারগুলো, আহত পঙ্গুরা, তারা চায় কিনা আওয়ামী লীগ নির্বাচনে আসুক? আমি অনুরোধ করব যে এর উপরে আপনার একটা গবেষণা চালান, তাদের কথা সরাসরি তাদের কাছ থেকে। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটি দেননি। সেটি হচ্ছে আজকে আপনার অবস্থান এবং আপনার দলের অবস্থান। স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। এই ভোট দিবে জনগণ, নির্বাচিত করবে জনগণ। সেই জনগণ কি চায় দেখেন। আমি মনে করি না যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার উপরে তাদের মিনিমাম কোনো আস্থা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা মনে হয় অবস্থান স্পষ্ট হয়েছি। ডাক্তার শফিকুর রহমান, আপনি জন্মের কথা বলছিলেন। আমার জন্মসাল আসলে 90-এর অনেক পরে। তো আমাদের যেই জেনারেশন, আমরা যখন বড় হয়েছি, আমরা যখন বাংলাদেশের রাজনীতি বুঝতে শিখেছি, বাংলাদেশের রাজনীতি নিয়ে পড়াশোনা করতে শিখেছি, জামায়াত ইসলামীর সম্পর্কে অনেকগুলো অভিযোগ যখন আমাদের সামনে এসেছে বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করার সময়, একটা বিষয় বারবার সামনে এসেছে, আপনারা সেটাকে মিথ বলেছেন, সেটা হচ্ছে শিবির রক কাটে কিনা। আমি এই সংক্রান্ত অনেকগুলো ইন্টারভিউ দেখেছি। আপনাদের শিবিরের যিনি সভাপতি তিনি বলেছেন গুগলে সার্চ করলে এরকম পাওয়া যাবে না। আসলে যেই সময়কার ঘটনা, ওই সময় গুগল এত অ্যাক্টিভ ছিল না। আমি একটু গুগলে সার্চ করেছিলাম, কিংবা আমি আমার যারা সিনিয়র সহকর্মী আছেন তাদেরকেও বলেছিলাম। আমার হাতে আসলে বেশ কিছু ঘটনা রয়েছে, এতগুলো ঘটনা আসলে বলার মতো সময়ও নেই। 1988 সাল রাজশাহী ছাত্রলীগের সহসভাপতির ওপরে হামলা, 1988 সালে সিলেটে শিবির ক্যাডাররা ছাত্রলীগ নেতা মুনির জুয়েল ও তপনকে হত্যা করে। এরপরে 1990 সালে আরেকজনকে ক্যাম্পাসে জবাই করে হত্যা করা হয়। এরকম নানাবিধ ঘটনা আমার কাছে রয়েছে, একদম তারিখ সহ, নাম সহ। এই অভিযোগগুলো আসলে এসেছে। অভিযোগগুলোকে যদি আপনি এখন মিথ্যা বলেন, সবগুলোই মিথ্যা, এই ব্যাপারে হয়তো আমি কিছুটা দ্বিমত প্রকাশ করব। যেহেতু ঘটনাগুলো রটেছে, কিছুটা হলেও হয়তো বা সত্যি। সামনের দিনগুলোতে, আমি পেছনের দিকে যাব না, সামনের দিনগুলোতে আওয়ামী লীগের রাজনীতিতে আমরা ছাত্রলীগকে যেরকম উশৃঙ্খল হতে দেখেছি, জামায়াত ইসলামের সময় শিবিরের এরকম উশৃঙ্খল হবে না, এইরকম কোনো গ্যারান্টি আপনি দিবেন কিনা, কিংবা সেটি নিয়ন্ত্রণে আপনার কি পদক্ষেপ থাকবে? দেখেন, আসলে যে কোনো প্রাণ যদি অন্যায়ভাবে যায়, যার হাতেই যাও, অবশ্যই এটাকে মানুষ হিসেবে কেউ সমর্থন করতে পারে না। রাজনীতি করতে পারে, একজনের দর্শন আলাদা করতে পারে, হতে পারে, কিন্তু সে কি মানুষ নয়? তাকে মেরে ফেলতে হবে কেন? যদি সে এমন কোনো বড় অপরাধ করে যে কোনো মানুষের সে খুনি হয়ে থাকে, তার তো বিচারের ব্যবস্থা আছে, তাকে বিচারের হাতে সাপোর্ট করা উচিত। তো এটা শুধু ছাত্র শিবিরের ব্যাপার না, বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বেদনাদায়ক ঘটনা যে ছাত্র শিবির তো নিজের লোককে কখনো জীবনে হত্যা করে নাই। অভিযোগ আছে যে অন্যদেরকে হত্যা করেছে বা আঘাত করেছে। আপনি বলেছেন রক কেটেছে, হয়তো বা, আমি জানি না, আমি পরে এটা বলতেছি। অন্যান্য দল তো এমন অবস্থা, নিজের লোককে নিজেই ইনফাইটে মেরে ফেলে। এগুলোও তো আপনারা জানেন, তাই না? জি, নিশ্চয়ই। আমরা একটাকেও সমর্থন করি। যার যায় সেই বুঝে যে তার কোন রত্ন সে হারিয়েছে। রাজনীতির জন্য তার জীবন যেতে হবে কেন? রাজনীতি তো কৌশলের খেলা। সেখানে যার যার নীতি, আদর্শ, কৌশল, কর্মসূচি নিয়ে জনগণের কাছে আসবে। জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে তারা অভিনন্দিত হবে, যাদেরকে অ্যাকসেপ্ট করবে না তাদেরকে তাদের অব্যাহত চেষ্টা চালাতে হবে, ভুল থাকলে সংশোধন করে সামনে এগোতে হবে, যাতে জনগণ তাদেরকে গ্রহণ করে ধৈর্যের সাথে। আপনি বলবেন আগামীর রাজনীতিতে আমাদের পক্ষ থেকে অন্তত এগুলা হবে না, তার কোনো আশ্বাস কি আমরা জাতিকে দিতে পারি? আমরা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। বলবেন প্রমাণ কি? প্রমাণ এবারকার প্রমাণ। আমি অতীতে যাচ্ছি না। 15.5 বছর আমাদের উপর যে তাণ্ডব চালানো হয়েছে একটা দল হিসাবে, একটা দলের শীর্ষ 1 থেকে 11 জন নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে, যেটাকে আমরা জুডিশিয়াল মার্ডার বলছি। আর ব্রিটেনের আদালত বলেছে যে ইটস এ জেনোসাইড অফ দ্য জাস্টিস। এইটা আর কোনো দলের ক্ষেত্রে ঘটে নাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।